আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আজ ৭ এপ্রিল ২০২৬ ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঢাকা ও দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত নতুন করে বরফ জমার পরিস্থিতিও তৈরি করছে, গলা নয়। এখন বরফ গলবে না আরও জমাট বাঁধবে তার একটা পরীক্ষা আজ হবে দিল্লিতে। যে প্রসঙ্গে হবে এই পরীক্ষা সেটা হলো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের হাই ভোল্টেজ দিল্লি সফর ঘিরে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজই তার প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে পৌঁছাচ্ছেন। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি কোনো শীর্ষ পর্যায়ের বাংলাদেশি নেতার প্রথম ভারত সফর। বৈঠকের সূচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বাংলাদেশের পক্ষ থেকে যেগুলো স্বাভাবিক এজেন্ডা হিসেবে থাকবে সেগুলো হলো শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু তাদের মধ্যে প্রধানতম। কূটনৈতিক সূত্রে খবর, ঢাকা এই সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুনরায় তুলতে পারে। এ বিষয়ে তারেক রহমান সরকার ইতিমধ্যে ভারতকে মোটামুটি একটি কড়া সহজ ভাষায় কড়া চিঠি দিয়েছে। এছাড়াও শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামও আলোচনায় আসার সম্ভাবনা আছে তার এবং তার সঙ্গে ধৃত সহকারীকে ফেরত পাঠাবার দাবি। এরপর আছে ভারত থেকে গম ও জ্বালানি আমদানি নিয়ে সমঝোতা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের সংকট দেখা দেওয়ায় ভারত তাদের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশে বড় ধরনের গম সরবরাহের সবুজ সংকেত দিতে পারে এবং সেই ব্যাপারে কথা বলতে খলিলুর রহমান আসছেন। তার আলোচনায় এটাও থাকবে। যদিও এ ব্যাপারে আমেরিকা আপত্তি তুলতে পারে, কারণ মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে স্বাক্ষর করা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের গম আমদানির পুরো ব্যাপারটা আমেরিকা থেকে করার কথা। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আরও বেশি পরিমাণে ডিজেল আমদানির বিষয়েও আজকে আলোচনা হতে পারে হরদীপ সিং পুরী ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে। তৃতীয়ত, গঙ্গা জল চুক্তি ও তিস্তা ইস্যু। 1996 সালের গঙ্গা জল চুক্তির মেয়াদ এই বছরই শেষ হচ্ছে। আজকের আলোচনায় এই চুক্তি নবায়নের জন্য দ্রুত নেগোসিয়েশন শুরু করার বিষয়টি অগ্রাধিকার পাবে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটানোর জন্য একটি ফরওয়ার্ড লুকিং বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ইউনূসের অন্তর্বর্তী সরকার তিস্তা বাঁধ তৈরির প্রকল্প নিয়ে চীনের সঙ্গে চুক্তি করেছিল বলে খবর। ভারত এটা কোনোভাবেই করতে দেবে না, বরং ভারত উল্টো চাপ দিচ্ছে এই চুক্তি অনুযায়ী এই বাঁধ তৈরির কাজ ভারতকে দিতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে গেলে চীনকে তিস্তা প্রকল্পে রাখা যাবে না, কারণ তিস্তা প্রকল্প যেখানটায় হবে সেটা ভারতের যে ওই শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন স্নেক বলা হয়, তার কাছাকাছি। সেখানে একটি যে বিমানবন্দর তৈরির ব্যাপারটা নিয়ে চীনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির বিরুদ্ধেও কিন্তু ভারত আজকে সেখানে বক্তব্য রাখতে পারে, কারণ এই ব্যাপারগুলো আসবে আলোচনায়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ভিসা সমস্যার সমাধান ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা তোলা হবে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে যে কঠোরতা দেখা গিয়েছিল তা স্বাভাবিক করার দাবি জানাবে ঢাকা। এছাড়া সীমান্তে জিরো ক্যাজুয়ালিটি বা যাতে কোনো প্রাণহানি না হয়
সেইটা দুই দেশে নতুন কোনো সমন্বিত একটা কোঅর্ডিনেটেড সীমান্ত ব্যবস্থাপনার প্রোটোকল নিয়েও আজকে কথা হতে পারে। সংক্ষেপে পরিস্থিতি হলো, গত 1.5 বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতিতে দিল্লির সঙ্গে একটি উইন উইন বা পারস্পরিক লাভজনক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বর্তমান তারেক রহমান সরকার। এটি একটি বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আজকের এই সফরের ফলাফলের ওপর নির্ভর করছে আগামী কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে। এসব দাবিগুলো মূলত উঠবে বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু এর বাইরে ভারতের কিছু বিশেষ দাবি আছে বাংলাদেশের কাছে। কারণ কূটনীতিতে কোনো পক্ষই শুধু দাবি নিয়ে আসে না, বরং গিভ অ্যান্ড টেক বা দেয়া নেওয়ার মাধ্যমেই সমীকরণ মেলানো হয়। 7 এপ্রিল 2026-এর এই হাই ভোল্টেজ বৈঠকে ভারত যে বিষয়গুলোতে ঢাকাকে কড়া চাপে রাখবে বা জোরালো দাবি জানাবে, সেগুলো মোটামুটি এরকম রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ও আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে নয়াদিল্লি মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। ভারত স্পষ্টভাবেই চাইবে যে আওয়ামী লীগের ওপর কোনো ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যেন বজায় না থাকে এবং দলটিকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ যেন দেওয়া হয়। দিল্লির যুক্তি, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতির বাইরে রাখা হয়, তবে ভারত এটিকে একদলীয় শাসন বা বিএনপির ক্ষেত্রে বিএনপি শাসন হিসেবে চিত্রিত করতে পারে, যা আন্তর্জাতিক মহলে ঢাকার ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। এরপর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভারতের আপত্তি। শেখ হাসিনার আমলের মন্ত্রী আমলাদের এবং শেখ হাসিনারও যে বিচার বর্তমান ট্রাইব্যুনালে চলছে তা নিয়ে ভারতের রীতিমতো আপত্তি রয়েছে। ভারত ইতিপূর্বে ধারাবাহিকভাবে বলেছে যে শেখ হাসিনার বিচার কোনো অপরাধিক মামলার বিচার নয়, এই বিচার একান্ত রাজনৈতিক এবং ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত আইনি পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। ঢাকার আইসিটির বিচার অস্বচ্ছ, তাই গ্রহণযোগ্য নয়। ভারত চাইবে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার যেন না করা হয়। বিশেষ করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত করার যে কোনো প্রচেষ্টাকে ভারত তার দীর্ঘমেয়াদী মিত্রের অবমাননা হিসেবে দেখে এবং তাকে ফেরত দেবে না। সুতরাং দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি এই ক্ষেত্রে মানবে না ভারত, সেটা পরিষ্কার বুঝিয়ে দেবে। তৃতীয়ত, ট্রানজিট ও কানেক্টিভিটি সংক্রান্ত বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালু করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের অনেক ট্রানজিট সুবিধার তার পরিকাঠামো যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগের মতো প্রকল্পগুলো ইত্যাদি আরও অনেক প্রকল্প থমকে গিয়েছিল। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুবিধা কোনো বাধা ছাড়াই পুনরায় চালু করতে হবে, এটা ভারতের দাবি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা কাটানো এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসির অধীনে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্যে ভারত চাপ দেবে। এরপরে নিরাপত্তা ও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দমন করার ব্যাপারেও বাংলাদেশ সরকারকে চাপ দেবে ভারত। সম্প্রতি দেখা গেছে আবার অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওখানে দাঁড়া বেঁধে উঠছে এবং মৌলবাদী শক্তিরা তারা পায়ের তলায় আবার জমি খুঁজে পাচ্ছে। বিএনপি সরকারের সময় ভারতের প্রধান উদ্বেগ থাকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয় নিয়ে। সেই চট্টগ্রামের অস্ত্রোপচার 10 ট্রাক অস্ত্রোপচারের ঘটনা, সেটাও কিন্তু বিএনপি জামাতের আমল হয়েছিল। এবার জামাত নেই, কিন্তু বিএনপির সাথে জামাতের একটা ভেতরের আলোচনা কিন্তু চলছে নানাভাবে, সে খবর আছে ভারতের কাছে। যে এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি ভারত দাবি করবে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন কোনো ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হতে না পারে।
যদি সেটা সক্রিয় হয়, ভারত কিন্তু জিরো টলারেন্স নীতি এখানে চালু করবে। এরপরে আছে সংখ্যালঘু সুরক্ষা। গত 1.5 বছরে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর কথিত সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনায় ভারত প্রথম থেকেই সোচ্চার, সেগুলোকে পাশ কাটিয়ে মানে মোহাম্মদ ইউনূসের সরকার বারবার বলে গেছে এটা রাজনৈতিক কাণ্ড, এর পেছনে ধর্মীয় ব্যাপার নয়। ভারত সেটা মানেনি, কারণ ওখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয় তাহলে 1.5 থেকে 2 কোটির মতো হিন্দু তারা ভারতবর্ষে আবার ভারতে চলে আসতে পারে, যেটা এর আগে যে কোনো গোলমালের সময় হিন্দুরা দলে দলে ভারতে এসছে, সেরকম ঘটনা হতে পারে। ভারত চায় না যে আবার এটা ঘটুক। সুতরাং এই বৈঠকে এটি হবে দিল্লির অন্যতম বড় লিভারেজ বা চাপের জায়গা। এরপরে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ। ভারত চাইবে বাংলাদেশে যেন প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে, যেমন তিস্তা প্রকল্প বা সাবমেরিন বেস বা বিমানবন্দরের আধুনিকীকরণ ইত্যাদি, চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল যেন বাংলাদেশ না হয়। ডিফেন্স ডিল, সেটা নিয়েও ভারতের বক্তব্য আছে। সম্প্রতি বাংলাদেশে চীনের F-17 ফাইটার জেট কেনার যে গুঞ্জন উঠেছে পাকিস্তানের মাধ্যমে, তা নিয়ে দিল্লি নিশ্চিতভাবেই তাদের উদ্বেগের কথা জানাবে। ভূ রাজনৈতিক সারসংক্ষেপে একটাই কথা, তাহলে এই আজকের বৈঠকে খলিলুর রহমান এবং ভারতীয় মন্ত্রীদের যে তাদের এনএসএর যে বৈঠক, সেখানে বলা যায় সারসংক্ষেপে যে এটি একটি জটিল দাবার চাল। ক্যালকাটা ডায়ালগসের বিশ্লেষণী ভাষায় আমি বলবো, ভারত এখন আর শুধু দাতা নয়, বরং একজন কঠোর দর কষাকষি করা মানুষ, দর কষাকষি করা দেশ। যেমন দেবে এক হাতে আর এক হাতে নেবে, গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়ার এই রাজনীতি হচ্ছে এখন ভারতের কাছে ভারতের দাবি। এবং সেইখানটায় এখন এই জন্যেই ভারত যা কিছু করবে, আজকের বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে একদিকে যেমন ভারতের থেকে গম জ্বালানি নিশ্চিত করতে হবে, অন্যদিকে দিল্লির এই কঠিন দাবিগুলো সামাল দেওয়ার জন্যে একটি মিডল গ্রাউন্ড বা মাঝপথ খুঁজে বের করতে হবে। এবং তারেক রহমানের সাথে গতকাল দেখা করেছেন ভারতের ঢাকাস্থিত রাষ্ট্রদূত, তিনিও কিন্তু পরিষ্কারভাবে এগুলো বলে এসেছেন আগে থেকে, যাতে এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনা আজকে সফল হতে পারে তার জন্যে। দিল্লির সাউথ ব্লকে তাই আজ স্রেফ চা চক্র নয়, বরং কঠিন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলবে। আপনার প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বর্তমান বিএনপি সরকারকে দিল্লির রাজনৈতিক এই দাবিগুলো মেনে নেবে, নাকি তারা আওয়ামী লীগের বিরোধিতার নাম করে আওয়ামী লীগকে অপান্তেয় করে রাখার এই প্রচেষ্টা চালিয়ে যাবে, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার ব্যাপারে চালিয়ে যাবে, তাদের যেভাবে জামাতের সাথে এনসিপির সাথে আঁতাত করে এই যে অধ্যাদেশগুলোকে নিয়ে আসা হচ্ছে সংসদে, সেইটা যাতে না হয় তার জন্যে ভারতও কিন্তু এবার ভালোভাবেই লাগবে। এটা বাংলাদেশের মাথায় ভারত আজকে ভালো করে গতকালই দিয়ে এসছেন ভারতের রাষ্ট্রদূত, আজকেও ডক্টর খলিলুর রহমানকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে পুরো ব্যাপারগুলো। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন? ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করে জানান।